নেট সেট পাশ করার পর পিএইচডি করতে হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু নেট সেট পাশ করার পর পিএইচডি করার দরকারটাই বা কী রয়েছে? সরাসরি তো নেট সেট পাশ করে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে পারি, তাহলে পিএইচডি করার তো কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই রকম চিন্তাভাবনা অনেকের মনের মধ্যেই রয়েছে। আজকের এই ভিডিওতে আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে জানানো যে পিএইচডি শুধুমাত্র একটা ডিগ্রি নয়, যে পিএইচডি তুমি যদি একবার করো তাহলে তুমি কোন কোন ফেসিলিটি পেতে পারো, কোন কোন সুযোগ সুবিধা তুমি পেতে পারবে পিএইচডি কমপ্লিট করলে বা পিএইচডি করলে। এবং শুধুমাত্র প্রফেসর না, তার সাথে সাথে পিএইচডি যদি তুমি করো তোমার কাছে আরও কতগুলো অপশানস খুলে যাচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আজকে তোমাদেরকে আমি বলবো। তাই নেট সেট পাস করার পর পিএইচডি করবে নাকি ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেবে, সেই সিদ্ধান্ত আমি তোমাদের ওপর ছেড়ে দেবো ভিডিওটা শেষে গিয়ে। কিন্তু আগে বলবো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারপর ডিসিশন নেবে যে নেট সেট পাস করার পর তুমি পিএইচডি করতে চাও নাকি সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে চাও। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমার যে লক্ষ্য বা স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, সেই স্বপ্নকে পূরণ করতে কিন্তু সাহায্য করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা নেট সেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করবে। এবং শুধু আপডেটই নয়, এই চ্যানেলে কিন্তু নেট সেটের প্রিপারেশনও তুমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলের সাথে তোমাকে সবসময় কানেক্টেড থাকতে হবে। ওকে, তো এবার মেন বিষয়টা তোমাদেরকে বলবো যে পিএইচডি মানে ফিলোসফি অফ ডক্টরেট, এই যে ডিগ্রিটা রয়েছে, এই ডিগ্রিটার প্রয়োজনীয়তা কেন, কি কারণে এই ডিগ্রিটা করাটা দরকার, এবং এই ডিগ্রিটা করলে আমরা কি কি ফেসিলিটি পেতে পারবো। সবাই আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা যারা দেখছো, আমি আশা রাখবো যারা আমাকে ফলো করো ডেইলি বেসিসে এই আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, তারা এতদিনে বুঝে গেছো যে পিএইচডি করার জন্য তোমাকে নেট বা সেট বলে যে এক্সাম হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, সেই নেট বা সেট পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। এবং ওই নেট সেট পরীক্ষায় পাস করার পরই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, সাথে সাথে তুমি কিন্তু পিএইচডি করার এলিজিবিলিটি বা সুযোগও কিন্তু তুমি পাবে। এবার তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে এই যে নেট সেট পাস করার পর পিএইচডি যে তুমি করতে যাবে, সেখানে কতগুলো প্রশ্ন তোমাদের চলে আসে। প্রথম কথা হচ্ছে যে পিএইচডি কেন করব, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিএইচডি কোথা থেকে করব, তৃতীয় প্রশ্ন হচ্ছে পিএইচডিটা করার পর আমরা কোন কোন অপরচুনিটিগুলো এক্সট্রা পাবো, যেটা আমি নেট সেট শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে পাবো না। সেই সমস্ত প্রশ্নগুলি আজকে উত্তর খুঁজবো এই ভিডিওতে। তো সবার আগে তোমাদেরকে বলবো যে নেট সেট যে মানে পিএইচডির যে চলচলের ধারণাটা, সেটা কিন্তু আমাদের এখন অনেকটা পাল্টে গেছে। তোমরা যদি এখন দেখো যে এখন যে নতুন নিউ এডুকেশন পলিসি চলে এসছে 2020, নেপ 2020, তারপর থেকে কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু সিলেবাস সম্পূর্ণভাবে পাল্টে গেছে। একজন আর্টসের স্টুডেন্টকেও সায়েন্স পড়তে হয়, একজন সায়েন্সের স্টুডেন্টকেও আর্টস পড়তে হয়, এবং আর্টস আর সায়েন্সের মধ্যে কিন্তু কম্বাইন্ডভাবে পড়াশোনা এখন করতে হয়। তাই আগের যে পুরনো পিএইচডির যে ধ্যান ধারণা ছিল, সেই ধ্যান ধারণা কিন্তু এখন অনেকটাই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এবার তোমাদের কাছে প্রশ্ন যে কেন এই হঠাৎ করে এইরকম চেঞ্জেস আনতে হলো, একজন সায়েন্স স্টুডেন্টকে কেন আর্টস, একজন আর্টস স্টুডেন্টকে কেন সায়েন্স পড়াতে হচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একজন স্টুডেন্টের তার যে তার নলেজ, সেই নলেজটা যেন তার লিমিটেড না থাকে, তার নলেজটা যেন একটা ব্রড রেসপেক্টে থাকে। কারণ আমরা দেখেছি এতদিন ধরে আমরা একটা নির্দিষ্ট সাবজেক্ট যে চুজ করে নিতাম আমাদের উচ্চ মাধ্যমিকের পর থেকে, এবং সেই সাবজেক্ট নিয়ে আমরা পড়ে যাচ্ছি, তাতে কি হয়, আদার্স যে নলেজগুলো সেগুলো কিন্তু আমাদের সেইভাবে আর তৈরি হয় না, বিল্ড আপ হয় না। পরবর্তীকালে উচ্চশিক্ষা লাভের পরেও গিয়ে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। তো আজকে কোনো একটা আর্টস এবং সায়েন্স, সেই দুটো ব্রাঞ্চের স্টুডেন্টই যাতে সমান স্পেসে থাকে, কেউ আগে বা পিছিয়ে যাতে না থাকে, তার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সায়েন্স এবং আর্টসের মধ্যে কিন্তু মেলবন্ধন, কলা ও বিজ্ঞানের মধ্যে কিন্তু মেলবন্ধনের ঘটানোর চেষ্টা করা হয়েছে। কলা ও বিজ্ঞান বিভাগের মধ্যে কি করা হয়েছে? মেলবন্ধন ঘটানোর ব্যবস্থা করা হয়েছে।
যাতে করে কি হয়, তোমাদের বহুমাত্রিক গবেষণা মানে গবেষণার যে তোমাদের রিসার্চের যে স্পেসটা বা আইডিয়াটা, সেটা যাতে একটা ছোট্ট লিমিটেড না থাকে। তুমি যদি শুধু নিজের সাবজেক্টটুকুই নিয়েই ঘাটাঘাটি করো, আদার্স কোনো কিছু নিয়ে যদি তোমার নলেজ না থাকে, তাহলে তোমার রিসার্চ করার যে থিঙ্কিংটা সেটা কিন্তু ছোট হয়ে যাবে। এবং রিসার্চ করার থিঙ্কিংটা যদি তোমার ছোট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার অপরচুনিটিও আস্তে আস্তে কমে যাবে। আর সেইটা যাতে না হয়, তার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে তোমার সায়েন্স এবং আর্টস এই দুটো বিজ্ঞান মানে ব্রাঞ্চের মধ্যে কিন্তু মেলবন্ধন ঘটানো হয়েছে, যাতে করে বহুমাত্রিক গবেষণার সুযোগ কিন্তু তোমরা পেতে পারো। মানে একটা আর্টসের স্টুডেন্টও চাইলে সায়েন্সের কোনো টপিক নিয়ে যাতে তার নলেজ থাকে রিসার্চ করতে পারে, আবার একটা সায়েন্সের স্টুডেন্টও চাইলে আর্টসের কোনো একটা টপিক নিয়ে কিন্তু রিসার্চ করতে পারে, যাতে করে তোমার মানে এক্সপ্যানশনটা বেশি করে হয়, তোমার থিঙ্কিং প্রসেসটা যাতে ব্রড হয়, তার জন্যই কিন্তু এরূপ চিন্তাভাবনা করা। তাই যাদেরকে বলবো, এখন আমার ভাই বোনেরা যারা গ্র্যাজুয়েশন করছো এবং নেপ 2020 ফরম্যাটে যারা গ্র্যাজুয়েশন করছো, তাদের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে পিএইচডি করার জন্য। কারণ তোমরা যখন পিএইচডি করতে যাবে, তোমাদের চিন্তাভাবনা, তোমাদের কেরিয়ার কিন্তু সম্পূর্ণ অন্য রকমভাবে তৈরি হয়ে যাবে, যেটা পুরনো সিলেবাসের যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে সেই একটা লিমিটেশন কিন্তু থাকে। তা বলে যারা পুরনো সিলেবাসে পড়েছে তাদের কি সুযোগ থাকবে না? সেটাও থাকবে, সেটাও আমি তোমাদেরকে বলবো। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার সাথে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন দ্বারা সমর্থিত এনআরএফ, ঠিক আছে, বিভিন্ন রকম যে রিসার্চ ফাউন্ডেশন, দেখবে তুমি যদি পুরোপুরি আর্টসের স্টুডেন্ট হও, সায়েন্স বেসড যে সমস্ত ফেলোশিপগুলো পাওয়া যেত বা ফান্ড পাওয়া যেত, সেইগুলো কিন্তু একসময় আর্টসের স্টুডেন্টরা খুব একটা বেশি পেতো না। তো এখন তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, সায়েন্সের সাথে কোল্যাব করে বা একসাথে ম্যাচ করে ধরো কোনো একটা রিসার্চ করলে, তখন কিন্তু এই যে ইনস্টিটিউটগুলো রয়েছে, এই সমস্ত ইনস্টিটিউটগুলো থেকেও কিন্তু তুমি একটা ভালো হ্যান্ডসাম মানে ফান্ড কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে পুরাতন পদ্ধতি থেকে নতুন পদ্ধতির পরিবর্তন ঘটিয়েছেন বর্তমান সরকার, তার জন্য আমরা কিন্তু অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। কারণ স্টুডেন্টদের মধ্যে যে পরিবর্তনটা দেখা যাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে, তাতে কোনো একটা স্টুডেন্টের যে থিঙ্কিং প্রসেস সেটা কিন্তু লিমিটেড হবে না, সেটা কিন্তু ব্রড হয়ে যাবে। ওকে, এইবার দেখো তোমাদেরকে আরো কতগুলো বিষয় বলি। প্রথাগত ধারণার অবসান, পিএইচডি মানেই কেবল শিক্ষকতা নয়, যেটা আমাদের 99.9% মানুষই কিন্তু এইটা মনে করে যে পিএইচডি করলাম মানে আমি শিক্ষকতা করব, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব। তা কিন্তু নয়, পিএইচডি করা মানে শুধুমাত্র শিক্ষকতা নয়। এবং সেই ব্যাপারটায় আরও বেশি জোরালো করে দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেখানে এত বেশি অপরচুনিটি তৈরি হচ্ছে, তাতে ওই যে শুধুমাত্র পিএইচডি করা মানে শিক্ষকতা করা, সেই ব্যাপারটা কিন্তু আর থাকছে না। এর সাথে সাথে যারা পুরনো সিলেবাসে পিএইচডি করেছো, তাদেরও কিন্তু সেম সুযোগটা তৈরি হচ্ছে যে তোমাদেরকে আমার লক্ষ্য হচ্ছে এইগুলোই বলা, যাতে শুধুমাত্র পিএইচডি করেছি মানে শিক্ষকতার দিকে আমি আটকে থাকবো তা নয়। আরও অনেক জায়গা রয়েছে। কি কি জায়গা রয়েছে? পুরনো ধারণা, পিএইচডি কেবল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। আধুনিক ধারণা, পিএইচডি হলো উচ্চস্তরের সমস্যা সমাধানের একটি গ্লোবাল পাসপোর্ট। কিরকম ব্যাপারটা? আমি যদি তোমাদেরকে কতগুলো সেগমেন্ট বলে দিই, একাডেমিক সেগমেন্ট, শিল্প প্রযুক্তি সেগমেন্ট, সরকার এবং পলিসি সেগমেন্ট, এই তিনটে সেগমেন্টেই তুমি কিন্তু পিএইচডি করে থাকলে তুমি কিন্তু নিজে ওখানে জয়েন করতে পারো। একাডেমিক সেগমেন্টে কি বলছে? তুমি মনে করলে যে আমি পড়াবো না, আমি শুধুমাত্র গবেষণা করব, সায়েন্টিস্ট হব, তুমি কোনো বড় ইনস্টিটিউটে সিএসআইআর ল্যাব বা ডিআরডিও এই সমস্ত ল্যাবে গিয়ে তুমি কিন্তু একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে ওখানে জব করতে পারো। তোমাকে এখন পড়াতে হবে না, তোমার কাজ হচ্ছে কিছু আবিষ্কার করা, ডিসকভার করা। ঠিক আছে, তার সাথে শিল্প প্রযুক্তি কি বলছে? ডেটা সায়েন্স, R&D, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে পুরোপুরি কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টর। ধরো আজকে তুমি কোনো একটা প্রাইভেট কোম্পানি যদি তুমি দেখো, সেই প্রাইভেট কোম্পানি ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, কথার কথা বললাম, ধরো যে কোনো একটা কোম্পানি এ বা বি বা সি, যে কোনো একটা কোম্পানি ধরে নাও, সেই কোম্পানি বা সেই ইন্ডাস্ট্রিটা ধরে নাও কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে। ধরো এই পেনটা একজন কোম্পানি তৈরি করছে, এই পেনটা। তাহলে এই পেনটা কিভাবে তৈরি হবে? পেনটা তৈরি হতে গেলে কি কি প্রোডাক্ট লাগবে? কোনভাবে পেনটা তৈরি করলে খরচ কমে যাবে? কোনভাবে পেনটা যদি আমি তৈরি করি তাতে আমার খরচ কম হবে, ম্যাক্সিমাম প্রফিট হবে? এই রকম যে চিন্তাভাবনাগুলো, এটাকে বলে R&D ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু লাগে। এই যে তোমরা যে আড্ডা 24/7-এর যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই ইনস্টিটিউটেও কিন্তু R&Dর কাজ হয়।
কিরকম আর&ডির কাজ হয়? তোমরা এবার এই পেনের উদাহরণটা দেওয়ার পর এক্ষুনি অনেকেই এসে কমেন্ট করবে, স্যার এইগুলো তো পিওর সায়েন্সের স্টুডেন্টরা করবে, কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হবে সেখানে সেই আর&ডির কাজে লাগে। তাহলে আর্টসের স্টুডেন্টরা কি করবে? আর্টসের স্টুডেন্টদেরও কাজ আছে, আর্টসের স্টুডেন্টদেরও কাজ আছে। যেমন ধরো তুমি কোনো একটা ইনস্টিটিউট, ধরো কোনো একটা কোচিং ইনস্টিটিউট, সেখানে তুমি যদি একজন আর&ডি হিসেবে বা জয়েন করো বা কন্টেন্ট ডেভেলপার হিসেবে জয়েন করো, যে কোন কন্টেন্টটা কোন স্টুডেন্টদেরকে কিভাবে দিলে সেটা তাদের কাছে বুঝতে সুবিধা হবে, এরকম টিমে কিন্তু প্রচুর, আমাদের টিমেই প্রচুর স্টুডেন্ট এরকম আছে যারা পড়াশোনার পাশাপাশিও কিন্তু এই কাজগুলো করে এবং একটা ভালো মাইনেও তারা কিন্তু পায়। ঠিক আছে, তাহলে এখানে কন্টেন্ট ডেভেলপার যারা রয়েছে তারা কিন্তু এই আর&ডি ডিপার্টমেন্ট, তারা দেখে যে কিভাবে কোন কন্টেন্টটা কোন জায়গায় যদি তুমি দাও তাহলে সেইখানকার স্টুডেন্টদেরকে এটা বুঝতে সুবিধা হবে, তার পড়তে ভালো লাগবে এবং সিলেবাসটাও সে কমপ্লিট করতে পারবে। তাহলে এই যে পুরো কাজটা, এই পুরো কাজটা করতে গেলেও কিন্তু তোমার নিজের সাবজেক্টের প্রতি তোমার ডেপথ থাকা দরকার। তোমার একটা সর্বোচ্চ ডিগ্রি যদি তোমার থাকে তোমার সাবজেক্টে, তাহলে কিন্তু তুমি এটা অনায়াসে করতে পারবে। ধরো কোনো একটা প্রতিষ্ঠান বা সরকারি মানে কোনো একটা প্রাইভেট কোনো ইনস্টিটিউটে দেখা গেল সেখানে ধরো কোনো একটা সাবজেক্টের ওপরে বই তৈরি হচ্ছে, সেই বইতে তুমি সেই সাবজেক্টটায়, ধরো জিওগ্রাফির বই তৈরি হচ্ছে, তুমি সেই সাবজেক্টটায় হয়তো পিএইচডি করেছো, তাহলে তোমার যে নলেজ থাকবে যে এই সাবজেক্টটাকে কীভাবে স্টুডেন্টের কাছে আমি যদি পৌঁছে দিই তাহলে বইটা স্টুডেন্টের কাছে অ্যাপ্রিসিয়েট হবে এবং স্টুডেন্টের কাছে এটা আরও বেশি ভালো করবে, স্টুডেন্টের আরও বেশি উন্নতি করবে। তাহলে সেইটা জানার জন্য তোমার সাবজেক্টটার নলেজ থাকা দরকার এবং সেক্ষেত্রে তুমি যদি একজন পিএইচডি ডিগ্রিধারী হও তুমি কিন্তু সবার আগে সেই চান্সটা পাবে বাকিদের তুলনায়। তাহলে এইটুকুন তোমার কাছে পরিষ্কার যে তুমি যদি পিএইচডি করে থাকো শুধুমাত্র যে শিক্ষকতা করবে সেটাই একমাত্র রাস্তা নয়। তুমি চাইলে রিসার্চের দিকে যেতে পারো, তুমি চাইলে প্রাইভেট কোম্পানিতে একজন কর্পোরেট এমপ্লয়ি হিসেবে ঢুকে সেখানে আর&ডি ডিপার্টমেন্টে কাজ করতে পারো, বা তুমি যদি মনে করো আমি সরকারি সেক্টরেই কাজ করব কিন্তু আমি পড়াবো না, তাহলে তুমি কিন্তু কি করতে পারো, আমাদের ন্যাশনাল ডিফেন্সে কাজ করতে পারো, মহাকাশ মানে স্পেস রিসার্চ, এই সমস্ত সেক্টরেও কিন্তু তুমি কাজ করতে পারো। ঠিক আছে, এই যে আমাদের বিভিন্ন সরকারের যে বিভিন্ন পলিসি তৈরি হয়, পলিসি মেকার, ঠিক আছে, দেখবে বিভিন্ন পলিসি তৈরি হয় বা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট হিসেবে যারা কাজ করে বা প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং হিসেবে যারা কাজ করে, এই যে তুমি দেখবে কলকাতার রাজারহাট নিউ টাউন যেটা একটা প্ল্যানিং টাউন, এই যে প্ল্যানিং টাউনটা যে তৈরি হয়েছে এর পেছনে কিন্তু অনেক প্ল্যানাররা কাজ করেছে যে কিভাবে প্ল্যানটা তৈরি হবে। তো সেখানে তুমি যদি তোমার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি তুমি পিএইচডি করে থাকো তাহলে তুমি কিন্তু এইসব সেক্টরগুলোতেও জব করতে পারবে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ তোমাকে দিচ্ছি, কারণ সব কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে পিএইচডি করেছি মানে শুধুমাত্র যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে এগোবো সেই ধারণাটা এখন তোমাকে কমিয়ে ফেলতে হবে। তোমাকে বিভিন্ন মাল্টিপল দিকে তোমার ইচ্ছা অনুযায়ী তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি মনে করো যে তুমি এনভায়রনমেন্ট নিয়ে তুমি পিএইচডি করেছো, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কিন্তু এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন প্ল্যানিং পলিসি হয়, যেমন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি, এখানে তুমি জবের জন্য চেষ্টা করতে পারো। ঠিক আছে, তুমি কার্টোগ্রাফি নিয়ে পিএইচডি করেছো, তুমি ন্যাটমোতে কাজ করার জন্য চেষ্টা করতে পারো, যেখানে ম্যাপ মেকিং এই সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে। সার্ভে অফ ইন্ডিয়াতে চেষ্টা করতে পারো। তো শুধুমাত্র তোমার যে সাবজেক্ট, এবার প্রত্যেকে এখানে যারা যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেকে আলাদা আলাদা সাবজেক্ট, তো প্রত্যেকের সাবজেক্ট অনুযায়ী তোমাকে দেখতে হবে যে তোমার সাবজেক্টের প্রফেসর হওয়া ছাড়াও আর কি কি স্কোপ আছে। তোমরা যদি মনে করো যে আমার কাছ থেকে জানতে চাও, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের সাবজেক্টগুলো লিখে নাও, আমি দেখবো যে সাবজেক্টের কোয়ারিজ বেশি আছে সেই সাবজেক্টের আমি একটা আলাদা করে ভিডিও করে দেবো, শুধুমাত্র সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পিএইচডি করলে তোমার কি কি কেরিয়ার রয়েছে আমি বানিয়ে দেবো। অবশ্যই এই জায়গাটা পজ করে একটা কমেন্ট সেকশনে তোমার সাবজেক্টগুলো লিখে নাও যে এই সাবজেক্টে স্যার আমি পিএইচডি করলে কি অপরচুনিটি পাবো, ব্যাস আমি যে সাবজেক্টগুলো বেশি কোয়ারিজ পাবো সেই সাবজেক্টের উপর ভিডিও করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখা যাক, তাহলে আমি যদি তিনটে সেক্টরকে পাশাপাশি সাজাই, একাডেমিক্স, শিল্প প্রযুক্তি, সরকার এবং পলিসি, তিনটে ক্ষেত্রে কি রকম তোমার কাজের ধরন হয়ে থাকে, স্যালারি কিরকম স্ট্রাকচার হয়ে থাকে বা অন্যান্য সুবিধা কি পাওয়া যায়, এই তিনটেকে যদি আমি পরপর কম্পেয়ার করি তাহলে আমি একটা কি জিনিস পেতে পারি। দেখো, একাডেমিক্সে অধ্যাপক এবং গবেষক হিসেবে কাজ করতে পারো, এটা তো জানি আমরা, একাডেমিক্স যেটা নর্মাল পথ সবাই জানি। শিল্প প্রযুক্তিটা আমরা কি বললাম, ডেটা সায়েন্স, মানে তুমি আর&ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারো। সরকারি ক্ষেত্রে কি বলছে, রিসার্চ সায়েন্টিস্ট বা পলিসি ডেভেলপার হিসেবে তুমি কাজ করতে পারো। এবং একাডেমিক্সে যদি তুমি কাজ করো মোটামুটি 6 থেকে 12 লাখ টাকা প্রতি বছরে তুমি ইনকাম করতে পারো।
শিল্প প্রযুক্তির ক্ষেত্রে 10 থেকে 30 লক্ষ টাকা প্রতি বছরে তুমি ইনকাম করতে পারো। তোমার এটা ভাববে যে স্যার এই প্রফেসরের থেকে এখানে ইনকাম বেশি, অবশ্যই ইনকাম বেশি। কারণ তুমি একটা জিনিস ভাবো, কোন একটা কোম্পানির R&Dতে যে সে যত বেশি খরচা করবে তার প্রোডাক্ট কোয়ালিটি তত ভালো হবে, মানুষের কাছে তত অ্যাপ্রিসিয়েট হবে এবং মানুষ তত বেশি কিনবে, সেই কোম্পানির প্রফিট তত বেশি বাড়বে। তাহলে একটা কোম্পানি ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেশি খরচা যেখানে করে থাকে সেটা কিন্তু R&D ডিপার্টমেন্টে। এবং R&Dতে যে খরচাটা করা হয় এবং সেখানকার যে যারা এমপ্লয়ি হয় তার স্যালারিটাও কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, তো এবার নেক্সট তুমি দেখে নাও সরকার এবং পলিসি। সরকারি পে স্কেল অনুযায়ী তুমি কিন্তু এখানে মাইনে পেয়ে যাবে। যারা ধরো রিসার্চ সায়েন্টিস্ট বা পলিসি ডেভেলপার হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে যে পে স্কেলটা ওখানে প্রোভাইড করা হবে সেই অনুযায়ী তুমি টাকা পাবে। একাডেমিক্সের ক্ষেত্রে স্বাধীন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য, তুমি ওখানে তোমাকে কেউ কিছু বলার নেই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছো মানে নিজের মতো করে তুমি পড়াশোনা মানে পড়াচ্ছ, নিজের মতো করে কাজ করছো এবং তুমি একদম একটা টাইম অবধি কাজ করতে পারবে। ঠিক আছে, এখানে কি বলছে দ্রুতগতি প্রোডাক্ট ভিত্তিক। ঠিক আছে, এখানে কিন্তু তোমার মানে কম্পিটিশন বেশি। প্রাইভেট হওয়া মানে সেখানে কম্পিটিশন বেশি। তোমার কেরিয়ারে গ্রোথ তখনই বেশি হবে যখন তুমি ভালো পারফর্ম করতে পারবে। তুমি যদি ভালো পারফরমেন্স দেওয়ার ক্ষমতা থাকে তুমি এখান থেকে বেশি এখানে ডেভেলপ করে নিতে পারবে। নেক্সট তুমি দেখে না এখানে কাঠামোগত জাতীয়গত প্রভাব আমরা দেখব। প্রাথমিক প্রেরণা জ্ঞান সৃষ্টি। যদি তুমি মনে করো যে আমি পড়াতেই ভালোবাসি, আমি এছাড়া আর কিছু চাই না, পড়ানোটাই আমার কাজ, তাহলে তুমি এই পথে এগোতে পারো। যদি তুমি মনে করো আমি কেরিয়ারে বেশি করে ইনকাম করতে চাই, কেরিয়ারে আরও বেশি উন্নতি করতে চাই, তাহলে অবশ্যই তুমি ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট প্রাইভেট সেক্টরের দিকে যেতে পারো। আর যদি তুমি মনে করো যে আমি মানে সমাজসেবা করতে পছন্দ করি, বিভিন্ন টাউন বানানো, বিভিন্ন প্ল্যানিং টাউন বানানো, পলিসি মেকার হিসেবে কাজ করতে চাই, তাহলে আমি বলবো তুমি এই যে সেগমেন্টটা রয়েছে এই সেগমেন্টে পিএইচডি করার পর তুমি চেষ্টা করতে পারো। এবার কোন দিকে তুমি চেষ্টা করবে সেটাকে তোমাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে। এটা এমন নয় যে পিএইচডি কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি ঠিক করতে বসছি আমি কি করব। কারণ এক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। পিএইচডি করার সময় তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে পিএইচডি করার পর আমি কোন পথে যাব, কারণ সেই অনুযায়ী তোমাকে কিন্তু তোমার পিএইচডির ইনস্টিটিউট চুজ করতে হবে। মানে আমি কোনো একটা জায়গায় পিএইচডি পেয়ে গেলাম মানে সেখানে আমি ঢুকে গেলাম, সেটা কিন্তু বড় কথা নয়। আমার কেরিয়ারের সাথে আমার লক্ষ্যর সাথে ম্যাচ করছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। নেক্সট এখানেও যে কর্পোরেট উদ্ভাবনের চালিকা শক্তি কি বলছে। এবার আমি তোমাদেরকে বলবো কিছু কিছু মানে কিছু কিছু সাবজেক্ট রয়েছে, হয়তো সবটা এখানে নেই, যে সেক্টরগুলোতে প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক ডিমান্ড থাকে। যেমন কি তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, যেটা এখন ভীষণ ভীষণ ডিমান্ডিং একটা জায়গা, এই টপিকটা নিয়ে যদি কেউ পিএইচডি করে তার এখন কিন্তু বিশাল চাহিদা। বায়োটেকনোলজি হেলথ কেয়ার সেক্টর, এই সেক্টরে যদি কেউ পিএইচডি করে। সাস্টেনেবিলিটি এবং ক্লাইমেট চেঞ্জ, এটা আরও গুরুত্বপূর্ণ। এই যে যারা জিওগ্রাফি স্টুডেন্ট আছো তারা এই সাস্টেনেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টের যারা স্টুডেন্ট আছো, এই সব সাবজেক্টগুলো কিন্তু সাস্টেনেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ এইগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারো। অনেক এরকম কোম্পানি রয়েছে যারা এই ক্লাইমেট চেঞ্জ, প্ল্যানিং টাউন প্ল্যানিং করা, এনভায়রনমেন্টাল প্ল্যানিং, এই ধরনের কাজগুলো করে থাকে। তো এইগুলোতে তুমি যদি পিএইচডি করো এই সমস্ত টপিকগুলোর ওপর, তাহলে কিন্তু তোমার কেরিয়ার কিন্তু আরও অনেক বেশি এগিয়ে যাবে। তুমি মানে জাস্ট ওই একটা পথেই না এগিয়ে, আমি বললাম ধরো তুমি জিওগ্রাফি নিয়ে সাবজেক্টটা নিয়ে, যেটা আমার নিজের সাবজেক্ট আমি তাই বলতে পারছি, জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে তুমি পিএইচডি করলে। এবার জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে পিএইচডি করার পর তুমি কি করলে, তুমি এনভায়রনমেন্ট পলিসি মেকার বা রিজিওনাল ডেভেলপমেন্ট পলিসি মেকার হিসেবে তুমি কাজ করতে পারো। বা এরকমও করতে পারো, ধর নেট সেটটা পাস করলে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে, তুমি পিএইচডিটা করলে আর জিওগ্রাফি নিয়ে নয়, পিএইচডিটা করলে হয়তো রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার নিয়ে, বা আরবান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, বা ধরো এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে, বা রিজিওনাল প্ল্যানিং নিয়ে, এই রকম টপিকের ওপর তুমি কি করলে, তুমি পিএইচডি করলে। এই জন্য আমি তোমাকে বলছি পিএইচডি করার আগেই তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কোন পথে যেতে চাও। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কিছু স্পেশালাইজেশন থাকে, এটা তো আমরা জানি। মাস্টার্স যখন আমরা করি প্রত্যেকটা সাবজেক্টে কিছু স্পেশালাইজেশন থাকে। এবার ওই একটা স্পেসিফিক স্পেশালাইজেশনের ওপরই আমি বলবো পিএইচডি করো, যদি তোমার টার্গেট থাকে যে আমি শিক্ষকতার দিকে যেতে চাই না, অন্যান্য জায়গাগুলোতে আমি যেতে চাই। যেমন তুমি যদি জিওগ্রাফি স্টুডেন্ট হও, মাস্টার ডিগ্রি জিওগ্রাফিতে করলে, নেট সেট জিওগ্রাফিতে করলে, দেন নেট সেট জিওগ্রাফিতে হওয়ার পর তুমি পিএইচডিটা হয়তো তুমি মনে করলে আমি রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার নিয়ে কাজ করতে চাই, বিভিন্ন জায়গায় প্ল্যানিং করবো, এগুলো আমার ইচ্ছা, তাহলে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের উপর তুমি কি করো, পিএইচডি করো।
তুমি কেউ মনে করলে আমি রুরাল ডেভেলপমেন্টের কাজ করতে চাই, তাই রুরাল ডেভেলপমেন্ট নিয়ে পিএইচডি করে এবার দেখে নাও কোন ইনস্টিটিউটে এই সাবজেক্টগুলো রয়েছে এবং সেখানে গিয়ে পিএইচডি করো এবং সেখান থেকে তুমি দেখবে তোমার প্লেসমেন্ট কিন্তু তুমি পেয়ে যাবে। তাই তুমি কিভাবে তোমার কেরিয়ারটাকে সাজাবে সেটা নির্ভর করছে তোমার নিজের ওপর। তুমি যদি মনে করো যে সোজা যে পথ রয়েছে সেই পথেই আমি শুধু হাঁটবো, তাহলে তোমাকে সোজা পথেই হাঁটতে হবে, মানে তুমি ওই ভিড়ের মধ্যেই থাকতে হবে। কিন্তু এই ভিড় থেকে যদি নিজেকে আলাদা হতে হয় তাহলে নিজেকে আপডেটেড থাকতে হবে সবসময়, যেটা আমি সবসময় চেষ্টা করি, আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় আপডেটেড রাখার চেষ্টা করি। ওকে, তো কেস স্টাডি কি বলছে, একজন মেশিন লার্নিং এবং পিএইচডি হোল্ডার সিনিয়র এআই ইঞ্জিনিয়ার হিসেবে বছরে গড়ে প্রায় 15 থেকে 25 লক্ষ টাকা অর্জন করতে পারে। এটা আমরা এখন সবাই জানি এআই এর এখন বিশাল ডিমান্ড। কেউ যদি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই সমস্ত টপিকের ওপর পিএইচডি করে তার কিন্তু বছরে 15 থেকে 25 লক্ষ টাকা ইনকাম হতে পারে। এবং এটা একদম বাস্তব, একটুও বাড়ানো কোনো জিনিস নয়, এটুকু আমি তোমাকে বলতে পারি। এবার যদি কেউ সরকারি এবং পলিসি ডিপার্টমেন্টে কাজ করতে চায়, কেউ যদি মনে করলো যে আমি পলিসি ডিপার্টমেন্টে কাজ করতে চাই, তাহলে কোন কোন ইনস্টিটিউটগুলো আছে, ডিআরডিও আছে, ডিআরডিওতে প্রতিরক্ষা গবেষণা হিসেবে কাজ করতে পারে, ইসরোতে মহাকাশ প্রযুক্তি, সিএসআইআর ল্যাবে বৈজ্ঞানিক গবেষণা বা একজন রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে, রাষ্ট্রায়ত্ত সংঘ মানে বিভিন্ন পিএসইউতে কিন্তু তুমি জব করতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে সব গভর্নমেন্ট। আগেরটা বললাম প্রাইভেট, ঠিক আছে, আগেরটা আমি কি বললাম প্রাইভেট। ধরো তুমি মনে করলে তোমার সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করে প্রাইভেট কর্পোরেটে আমি জব করব, তাহলে তুমি পিএইচডি করে সেই কর্পোরেট অনুযায়ী গো। কিন্তু তুমি যদি মনে করছো আমি সরকারিতে চাকরি করব কিন্তু আমি পড়াবো না, আমি অন্যান্য ডিপার্টমেন্টে করব, তাহলে পিএসইউ, ডিআরডিও, সিএসআইআর ল্যাব, ইসরো এইগুলোতে তুমি চেষ্টা করতে পারো। এবং তোমার অবশ্যই তোমার সাবজেক্ট অনুযায়ী দেখতে হবে যে কোন সাবজেক্টের সেখানে ভ্যাকেন্সি রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে সেই সব জায়গায় চেষ্টা করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আলটিমেটলি তোমাদেরকে আমি কি বলবো, আলটিমেটলি তোমাদেরকে এটাই বলতে চাই যে তুমি পিএইচডি করার আগে তুমি কি কোন কেরিয়ারটা যেতে চাও সেটা আগে ঠিক করো। এই যে নেট সেট পাস করবে, নেট সেট পাস করার পরই তুমি ঠিক করে নাও যে আমি কোন কেরিয়ারে যেতে চাই এবং সেই হিসেবে সেই কেরিয়ারের জন্য কোন কোন সাবজেক্ট কোন কোন ইনস্টিটিউটে আছে এবং সেই ইনস্টিটিউটগুলোতেই তুমি পিএইচডির জন্য চেষ্টা করো। তাহলে কি হবে, তোমার একটা সঠিক ওয়ে আউট থাকবে যে পথে তুমি এগোতে পারবে। আচ্ছা, এবার আসি যারা ধরো ফাইনালি সেম পথে এগোতে চায়, মানে প্রফেসরের দিকে এগোতে চায়, তাদেরকে আমি বলবো সহকারী অধ্যাপক থেকে শুরু করে তোমাদের কেরিয়ার শুরু হয় সহকারী অধ্যাপক থেকে। যারা মনে করছো যে আমি শুধু প্রফেসর হতে চাই, অন্য কোনো লাইনে আমি যেতে চাই না, তাহলে নেট সেট পাস করো, পিএইচডি করো। কেন তোমাদেরও পিএইচডি করাটা দরকার, কারণ পিএইচডি করলেই তোমার কেরিয়ারের সুযোগটা আরও বেশি বাড়বে। তোমাদেরকে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম এপিআই স্কোর, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। এই পিএইচডিটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমার এপিআই স্কোরটা বাড়বে এবং এপিআই স্কোর বাড়লো মানে কিন্তু ইন্টারভিউতে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তাই আমি বলবো যারা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও অবশ্যই করে পিএইচডিটা কমপ্লিট করো, নেট সেট পাস করে পিএইচডিটা কমপ্লিট করো, দেন তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতে যাও বা পিএইচডি করতে করতেও যেতে পারো। এতে করে কি হবে, তোমার এপিআই স্কোরটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে। আরও একটা কথা বলে রাখি, পিএইচডি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেই নাম্বারটা তোমার যোগ হয় এপিআই স্কোরের মধ্যে। যতক্ষণ না পিএইচডি তুমি কমপ্লিট করছো ততক্ষণ কিন্তু সেটা জয়েন হবে না, পার্সুইং থাকলে কিন্তু জয়েন হয় না। ঠিক আছে, এছাড়া তুমি যদি মনে করো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি সহকারী অধ্যাপকের প্রারম্ভিক বেতন প্রায় 6 থেকে 10 লাখ থেকে শুরু হয়, সাথে গবেষণার জন্য বিশেষ অনুদান থাকে। মানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি যদি একজন সহকারী অধ্যাপক পদে জয়েন করো সেখানে তুমি 6 থেকে 10 লাখ টাকা থেকে তোমার বেতন কিন্তু শুরু হতে পারে। ঠিক আছে, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তাহলে আমি তোমাকে প্রত্যেকটা সেগমেন্ট আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম যে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের দুটো ভাগ, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর একটা বললাম যদি তুমি প্রফেসরই না যেতে চাও পলিসি ডেভেলপার হিসেবেও কাজ করতে চাও, তাহলে প্রত্যেকটা সেগমেন্টে তোমার কোন কোন জায়গায় এগোতে হবে, কীভাবে এগোতে হবে, স্যালারি স্ট্রাকচার কী থাকে, কী কাজ থাকে, কোন কোন জায়গায় অ্যাভেলেবিলিটি রয়েছে, সবটা আমি তোমাদেরকে বললাম। এইবার দেখো কি বলছে আর্থিক বাস্তবতা। তাহলে সবার আগে ফিনান্সিয়াল সাপোর্ট থাকাটা খুব দরকার, তাই তো? এখন থেকে তোমরা কিভাবে এগোবে সেটা আমি তোমাদের তো বলতে পারি। সবার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা মাস্টার্সে রয়েছো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো বা মাস্টার্স চলছে, তাদেরকে আমি বলবো, বা যারা এখন 4th সেমিস্টারের 8th সেমিস্টারে রয়েছো, গ্র্যাজুয়েশনও করছো, তাদেরকে বলবো আগে নেট সেটটা পাস করো এবং জেআরএফটা অ্যাচিভ করার চেষ্টা করো। কি করবে? জেআরএফটা অ্যাচিভ করার চেষ্টা করো, জেআরএফ। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা সিএসআইআর নেটটাকে ক্লিক করার চেষ্টা করো।
আর একটা হচ্ছে ইন্সপায়ার ফেলোশিপ। ইন্সপায়ার ফেলোশিপ মানে তোমার যদি সায়েন্স স্ট্রিম থাকে, সায়েন্স স্ট্রিমে তুমি যদি ইউনিভার্সিটি টপ করো, টপার ফার্স্ট হও, তাহলে তোমাকে এই ফেলোশিপটা দেওয়া হয়, ইন্সপায়ার ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটা দেওয়া হয় ডিএসটি ফেলোশিপ, সমস্ত ইউনিভার্সিটি অ্যাভেলেবেল থাকে। তুমি তোমার ইউনিভার্সিটি যদি টপার হও তাহলে তুমি এই ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সেখানে তুমি সরকারের থেকে টাকা পাবে পিএইচডি করার জন্য। আর বাকিরা অবশ্যই তোমরা জেআরএফ এর জন্য চেষ্টা করো, বা যারা সায়েন্সের হচ্ছে সিএসআইআর জেআরএফ এর জন্য চেষ্টা করো। এখানে তুমি মাসিক স্টাইপেন্ড পেয়ে যাবে 31 থেকে 35,000 টাকা, বার্ষিক একটা কন্টিজেন্সি পেয়ে যাবে, এবং আন্তর্জাতিক কনফারেন্স ভ্রমণের ভাতা। মানে যারা নেট জেআরএফ ক্লিয়ার করে তারা পিএইচডি করার সময় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার জন্য বিদেশে যে যায়, সেই বিদেশে যাওয়ার টাকাও কিন্তু সরকার প্রোভাইড করে। এই যে লেখা রয়েছে দেখো, আন্তর্জাতিক কনফারেন্স ভ্রমণের ভাতা, মানে তুমি যে বিদেশ যাবে বিদেশের টাকাও কিন্তু সরকার তোমাকে প্রোভাইড করবে। ভাবতে পারছো, একটা পরীক্ষায় তুমি পাস করছো, একটা জাস্ট নেট জেআরএফ, তুমি মাসে মাসে টাকা পাচ্ছ, বাৎসরিক মানে অ্যানুয়াল কন্টিজেন্সি পাচ্ছ, বাইরে বিদেশে তুমি সেমিনার কনফারেন্স করতে যাবে তার টাকা পাচ্ছ, প্লাস তোমার কাছে পিএইচডি করার সুযোগ তৈরি হচ্ছে, এবং সেখান থেকে তুমি কিন্তু বিভিন্ন সেক্টরগুলোতে যেতে পারছো। ঠিক আছে, তো এতগুলো কিন্তু সুযোগ তোমাদের কাছে চলে আসছে একটা নেট জেআরএফ পরীক্ষায় পাশ করার পর। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে নিজের যে জায়গাটা সেটাকে পেতে গেলে নিজেকে একটু কষ্ট করে এই যে পরীক্ষাটা নেট জেআরএফ, এই পরীক্ষাটা তোমাকে পাশ করতে হবে। আচ্ছা, আরও একটা তোমাদেরকে রিসার্চ ফেলোশিপের কথা বলবো, যেটা হচ্ছে পিএমআরএফ, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলো। এইটা একটা রয়েছে যে প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ পিএমআরএফ, এটা হচ্ছে ভারতের সেরা প্রতিবাদে আকৃষ্ট করে দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং উদ্ভাবনী গবেষণায় যুক্ত করা। ঠিক আছে, মানে যারা হাইলি ট্যালেন্টেড দেশের মধ্যে, তাদেরকে যাদের রেজাল্ট ভালো, ডিরেক্ট এন্ট্রি প্রথম সেমিস্টার এবং কি বলছে ল্যাটারাল এন্ট্রি 2 বছরের মধ্যে, মানে মধ্যে কথা যারা ইউনিভার্সিটি টপার হয়, খুব ভালো রেজাল্ট করে, তাদেরকেই পিএমআরএফ, প্রধানমন্ত্রী যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ, এগুলো কিন্তু প্রোভাইড করা হয় তোমার পিএইচডি করার জন্য। তবে আমি তোমাদেরকে বলবো এই ফার্স্ট সেকেন্ডটা হয়তো একজন দুজনই হবে, এটা সবার জন্য নয়, কিন্তু ইউজিসি নেট জেআরএফটা তো সবার জন্য। তাই জেআরএফটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। জেআরএফ যদি তোমার একবার হয়ে যায়, তুমি পিএইচডি করতে করতে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবে, স্টাইফেন্ড পাবে, বিদেশে ভ্রমণের জন্য টাকা পাবে, ভ্রমণ বলতে রিসার্চের জন্য বা সেমিনার কনফারেন্সের জন্য, প্লাস তুমি কি করতে পারবে, তোমার যদি মনে হয় পলিসি ডেভেলপমেন্ট দিকে যাবো, সেই অনুযায়ী সেই ইনস্টিটিউটগুলোতে সেইভাবে তুমি এগাও, পিএইচডি করো। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যাবো মনে করো, সেই দিকে তুমি এগোতে থাকো, এবং সেগুলোকে যখন তুমি সেই জায়গায় জয়েন করবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ওইদিকে রিসার্চ সায়েন্টিস্ট বা পলিসি মেকার হিসেবে, সেখানেও তুমি কিন্তু মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। তো আলটিমেটলি তোমার যদি আমি দেখি তোমাদেরকে যে ফেলোশিপের স্ট্রাকচারটা কীরকম হয়, তুমি কি পাচ্ছ, গবেষণা অনুদান অতিরিক্ত 2 লাখ প্রতি বছর। ঠিক আছে, পিএমআরএফ ফেলোশিপটা কিরকম হয়, প্রথম বছর 70,000 টাকা প্রতি মাসে, তারপরের বছরে 70,000 টাকা প্রতি মাসে, পরের তিন নম্বর বছরে 75,000 টাকা প্রতি মাসে, 80,000 টাকা প্রতি মাসে, এবং 80,000 টাকা প্রতি মাসে। মানে এই প্রধানমন্ত্রী যে রিসার্চ ফেলোশিপ, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপের টাকা কিন্তু জেআরএফ এর থেকে অনেক বেশি। ঠিক আছে, এখানে 70,000 টাকা, 70,000 টাকা, 75,000 টাকা, 80,000 টাকা, 80,000 টাকা, 5 বছরে এই টাকাগুলো কিন্তু তুমি পাবে। তাই এখন যারা মাস্টার ডিগ্রি করছো, যারা অনগোয়িং আছো, তাদেরকে বলবো তোমরা তোমার সাবজেক্টে ভালো করে পড়াশোনা করো, যাতে করে তুমি যদি ইউনিভার্সিটির টপার হতে পারো, তাহলে এই ফেলোশিপগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি মনে করো নেট জেআরএফ দেবে, তাহলে নেট জেআরএফ এর জন্য এখন থেকে চেষ্টা করো। এখন তোমার কাজ হওয়া উচিত লক্ষ্য নির্ধারণ করা, একাডেমিক ইন্ডাস্ট্রি নাকি সরকারি ক্ষেত্রে যেতে চান তা শুরুতেই সিদ্ধান্ত নিন। মানে আমি যেটা তোমাকে এতক্ষণ ধরে বলছিলাম যে ইউজিসি নেট ক্লিয়ার করার পরেই তুমি ঠিক করে নাও তুমি কোন সেক্টরে যেতে চাও। তুমি সরকারি পলিসি ডেভেলপারের দিকে, নাকি ইন্ডাস্ট্রির দিকে, নাকি তুমি অধ্যাপকের দিকে যেতে চাও। যেদিকে যেতে চাও সেই অনুযায়ী তুমি তোমার ইনস্টিটিউট চুজ করো। ঠিক আছে, সেই অনুযায়ী চুজ করো। মানে কোনো এক জায়গায় পিএইচডি পেয়ে গেলাম, আমি ঢুকে গেলাম, তা কিন্তু নয়। তোমার লক্ষ্যের সাথে যেটা ম্যাচ করবে সেই জায়গায় তুমি পিএইচডির জন্য চুজ করো। এবং কি বলছে ফান্ডিং, এবার তুমি ঠিক করো টাকা কোথাটা, কারণ পিএইচডি করতে গেলে তো টাকা লাগবে, সেই টাকাটা কোন ফান্ডিং তুমি নেবে। যদি তোমার নেট জেআরএফ ক্লিয়ার করা থাকে তো খুব ভালো, ইউজিসি জেআরএফ থেকে তুমি টাকা পাবে। তুমি যদি ইউনিভার্সিটি টপার হয়ে থাকো তাহলে পিএমআরএফ থেকে তুমি টাকা পাবে। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সিএসআইআর নেট ক্র্যাক করলে সেখান থেকে তুমি টাকা পাবে। ঠিক আছে, তো এতগুলো সুযোগ সুবিধা তোমার কাছে রয়েছে। তো এইগুলো দিয়ে তুমি তোমার পিএইচডিটা শুরু করো, এবং
কেবল থিসিস নয়, আর্টিকেল প্রকাশকরণ এবং কনফারেন্সে অংশ নিন, ট্রান্সফারেল স্কিল শিখুন। স্কিল শেখাটা খুব দরকার, কারণ এখন আমরা যদি স্কিলড না হই তাহলে কিন্তু কোনো পথে গিয়েই কোনো লাভ নেই। ওই গতানুগতিক জাস্ট পড়ে যাচ্ছি ও করে কোনো লাভ নেই, তোমাকে স্কিলড হতে হবে। ঠিক আছে, তাই এই মুহূর্তে যারা আমার কথা শুনছো বা আমার ভিডিওটা এই অবধি দেখছো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো সমস্ত টাকা পয়সা সব তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু পিএইচডি না এমন একটা সোশ্যাল রেসপেক্ট তোমাকে দেবে, তুমি দেখবে বাকিদের থেকে তুমি সমাজে একটা আলাদা জায়গায় মর্যাদায় পৌঁছে যাবে। তুমি দেখবে এখনো পর্যন্ত কিন্তু ঘরে ঘরে পিএইচডি করা লোক তুমি পাবে না, হয়তো কোনো একটা পাড়ায় একজন কি দুজন পিএইচডি করেছে, এবং যারা করে তাদের কিন্তু সম্মান ওই জায়গায় বেড়ে যায়। এবং তোমার নামের আগে যে নামটা তুমি জন্মেছো, যখন তোমার নামটা তুমি নিজে ঠিক করতে পারোনি, বাড়ির ফ্যামিলির গুরুজনেরা নামটা তোমার দিয়েছে, কিন্তু সেই নামের আগে ডক্টরেট, সেই নামের আগে ডক্টরেট বসানোর ক্ষমতা কিন্তু তোমার রয়েছে। কি করে ক্ষমতা রয়েছে? নেট জিআরএফ পাস করো, পিএইচডিতে অ্যাডমিশন নাও, পিএইচডি কমপ্লিট করো, দেখবে এই ডক্টরেটটা তোমার নামের আগে বসে যাবে। তো আজকের এই ভিডিও আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে এটাই বোঝানোর যে পিএইচডি করে কোনো কিছু হয় না বা কিছু নেই, এইরকম নেগেটিভিটি ছড়ানোর মানুষ সমাজে প্রচুর রয়েছে, যাদের কাজই হচ্ছে সব কিছুতে নেগেটিভিটি ছড়ানো। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে জিনিসগুলোকে দেখালাম তা সেগুলোর মধ্যে একটা কোথাও তুমি ভুল পাবে না। শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, ল্যাক অফ অ্যাওয়ারনেস, যার জন্য মানুষ একটা ট্র্যাপে আটকে যায় এবং ভাবে যে পিএইচডি করে কিছু হয় না। কিন্তু পিএইচডি কমপ্লিট করার পরে, তুমি পিএইচডি করার আগে আমরা কি ভাবি, নেট জিআরএফ হয়ে গেছে, যে কোনো একটা ইনস্টিটিউটে পিএইচডি পাই ঢুকে যাই। কিন্তু পিএইচডি করার আগে আমাদেরকে ঠিক করতে হবে যে পিএইচডিটা আমি কিসের ওপর করব, আমার লক্ষ্যটা কি, আমার উদ্দেশ্যটা কি, সেই অনুযায়ী তোমার ইনস্টিটিউটটাকে খোঁজো, তাহলেই দেখবে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই এখন তোমার লক্ষ্য হচ্ছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করো, বা যাদের হয়ে গেছে নেট জিআরএফ এর জন্য দারুণভাবে প্রিপারেশন করো। অনেকে সেট নিয়ে কনফিউজ থাকে, তুমি জিআরএফ এর জন্য প্রিপারেশন করো। আমি বলবো জিআরএফ এর জন্য প্রিপারেশন করো, তোমার নেট বলো, তোমার সেট বলো, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জিআরএফ এর জন্য টার্গেট করো, জিআরএফ এর জন্য প্রিপারেশন করো, নেট সেট এমনিই তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপর লক্ষ্য ঠিক করো আমি কোন প্রফেশনটা চুজ করতে চাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি বাকিগুলো, সেই অনুযায়ী সেই সাবজেক্ট কোন ইনস্টিটিউটে আছে সেই জায়গায় তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করো। ঠিক আছে, আর বাকি যদি তোমার মনে হয় ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টের গাইডেন্স দরকার, তুমি কমেন্ট সেকশনে আমাকে লিখে দেবে, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন সাবজেক্টের কি রয়েছে। ঠিক আছে, আর এই মুহূর্তে তোমরা জানো তাহলে যে নেট জিআরএফ তোমাদের পরীক্ষা আসতে চলেছে বা ডাব্লিউবি সেট আসতে চলেছে ডিসেম্বর মাসে। তাই ডিসেম্বরের পর আবার ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের বিভিন্ন এই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ ফর্ম ফিল আপ হবে, এবং তার সাথে সাথে ফেব্রুয়ারি মাসে কিন্তু বিভিন্ন কলেজগুলোতে বা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য এনরোলমেন্ট শুরু হয়। তাই ডিসেম্বরের নেট সেটটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে বলবো যে আর দেরি করো না, এক্সপেরিমেন্ট করার অনেক সময় পাবে সারা জীবন ধরে, কিন্তু এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে অল্প সময় নেট সেটটাকে ক্লিয়ার করা দেওয়া। তুমি কি করবে, 2 মাস নিজে পড়বে, আগে নিজে পড়ে দেখি, এক্সপেরিমেন্ট করি, এই করতে করতে 3-4 মাস কাটিয়ে দেবে, পরীক্ষা আগে চলে আসবে, তুমি মনে করবে না আমি পরেরটা আবার পড়বো, এই করতে করতে পরের করতে গিয়ে দেখবে বছরের পর বছরই কেটে যাবে। এই মুহূর্ত থেকে তোমাকে ডিসিশন নিতে হবে যে এখন এই মুহূর্তে আমি যখন সঠিক গাইডেন্স পেয়েছি, এখন এই মুহূর্ত থেকে আমি পড়াশোনা স্টার্ট করব। তার জন্য অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করব। তার জন্য আড্ডা 24/7 বেঙ্গলিতে তোমার যদি সাবজেক্ট অন্য কিছু থাকে, মানে জিওগ্রাফি বাদে বাকিগুলো থাকে, তাহলে পেপার 1টা আমি তোমাদেরকে হেল্প করে দেবো। কী করে করব, কারণ পেপার 1-এ ব্যাচ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তুমি কমপ্লিট পুরো ব্যাচটা পাবে, তার সাথে সাথে পিডিএফ যেগুলো তুমি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার সব কিছু তুমি পেয়ে যাবে। তাই অবশ্যই পিডিএফটাকে, এই ব্যাচটাকে তুমি নিয়ে নাও। পেপার 1-এ পুরো পেপার 1 তোমার কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমার সাবজেক্ট থাকে জিওগ্রাফি, তাহলে তুমি পেপার 1 অ্যান্ড জিওগ্রাফি একসাথে ব্যাচ নিয়ে নাও, কারণ তোমার পেপার 1টাও কমপ্লিট হচ্ছে, সাথে সাথে আমার গাইডেন্সের পেপার 2টাও তোমার কমপ্লিট হয়ে যাবে, যেটা তুমি লাইভ প্লাস রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাবে। এবং ব্যাচটা শুরু হচ্ছে তোমার কবে থেকে, ব্যাচ শুরু হচ্ছে 1 আগস্ট। আগস্টের 1 তারিখ থেকে তোমার কিন্তু ব্যাচ শুরু হচ্ছে। ফার্স্ট ক্লাসে আমরা ওরিয়েন্টেশন করব এবং এই টানা 6 মাসের স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করব, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো।
তাই 1 আগস্ট থেকে কিন্তু এই জিওগ্রাফি অ্যান্ড পেপার 1-এর ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে, এবং এই যে পেপার 1-এর ব্যাচটা এটা কিন্তু রেকর্ডেড ফরম্যাটে পাবে, পুরো পেপার 1টা তুমি এখানে কমপ্লিট পেয়ে যাবে। তাই তুমি তোমার যেটা পছন্দ, যেটা তোমার মনে হচ্ছে তোমার জন্য সুইটেবল, সেই ব্যাচটা নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করো, কারণ অলরেডি প্রচুর স্টুডেন্ট এনরোলড হয়ে গেছে ব্যাচের মধ্যে, আর লিমিটেড কিছু সিটস রয়েছে বাকি। আর নিজেদেরকে দূরে রেখো না, এই সুযোগগুলো মিস করে গেলে এই সুযোগ কিন্তু আর ফিরে পাওয়া খুব মুশকিল। তাই বারবার বলবো, ব্যাচ যেটাই তোমার মনে হয় সেই ব্যাচে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। কীভাবে নেবে আমি প্রতিটা ভিডিওতে বলি, এটাতেও বলে দেবো। আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক পেয়ে যাবে, বা প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 24/7, সেখান থেকে এই যে লোগো পেয়ে যাবে, সেখান থেকে তুমি ইনস্টল করে নিতে পারো। ঠিক আছে, এবার অ্যাপটা যেই মুহূর্তে ইনস্টল করে গেলে তোমার নাম, ফোন নাম্বার, এগুলো সব চাইবে, ওটিপি চাইবে, এগুলো তুমি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তুমি দেখবে তোমার কাছে সিলেক্ট ইউর এক্সাম বলে অপশান আসবে, যেখান থেকে তুমি নিচের দিকে গেলে দেখবে স্টেট এক্সাম বলে অপশান আসবে। এই স্টেট এক্সাম থেকে তুমি দেখবে নিচে ওয়েস্ট বেঙ্গল বলে অপশানটা তুমি পেয়ে যাবে, এটাকে ক্লিক করবে। আর যারা যারা আগে থেকে ইনস্টল করে রয়েছো এই জায়গাটায় দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখাটা পাচ্ছ কি না। যদি দেখো এই জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বদলে অন্য কিছু লেখা রয়েছে, ইউজিসি বা টিচিং এক্সাম, তখন দেখবে এই যে ড্রপ ডাউন অ্যারোটা, এটা ক্লিক করলেই তুমি এরকম পেজটা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করার পর দেখবে এখানে উপরে ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে এলো। এবার ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে আসার পর তুমি দেখবে নিচে স্টোর বলে অপশান পাবে। কি পাবে? স্টোর বলে অপশান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই স্টোর বলে অপশানে যে মুহূর্তে তুমি ক্লিক করবে, স্টোর বলে অপশানটা ক্লিক করার পর দেখবে নিচে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম পাবে, যেখান থেকে তুমি কি করবে, ভিউ অল অপশানটা ক্লিক করবে। করার পর দেখবে এখানে অনেকগুলো অপশান পাবে, তার মধ্যে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশানটা তুমি পেয়ে যাবে। এর মধ্যে তুমি ক্লিক করলে দুটো ব্যাচ পাবে, একটা পেপার 1 প্লাস জিওগ্রাফি, একটা পেপার 1। পেপার 1 প্লাস জিওগ্রাফি ব্যাচটা দেখবে 6099 6099 টাকা, আর শুধু পেপার 1 এর ব্যাচটা দেখবে 2099 2099 টাকা তোমায় দেখাবে। এবার যে ব্যাচটা তোমার পছন্দ হবে, যেটা তোমার লাগবে, সেই ব্যাচটা তুমি ক্লিক করবে। ক্লিক করে ইউজ কয়েন অপশানটায় তুমি ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পর দেখবে দামটা হয়তো একটু কমে যাবে, এবং কমে যাওয়ার পর তুমি কি করবে, তুমি এখানে বাই নাও অপশান থেকে ইউপিআই দিয়ে তুমি পেমেন্ট করে দেবে। ঠিক আছে, আর যদি তোমার মনে হয় যে এই কুপন কোড দিয়ে তুমি একটু দামটা আরেকটু কমিয়ে নিতে চাও, তাহলে তুমি কি করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার যে ফোন নাম্বার বললাম 8583890659, এই নাম্বারে তুমি কি লিখবে, নেট সেট লিখবে। কি লিখবে? নেট সেট বলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ, বা তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে নেট সেট জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে? নেট সেট জিওগ্রাফি বলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমাকে জয়েন করিয়েই দেবো, সাথে সাথে তোমাকে অ্যাডমিশন রিলেটেড যা যা সুবিধা অসুবিধা সবটা আমি তোমাকে গাইড করে দেবো। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলো না, কারণ এখানে কিন্তু নেট সেট তুমি প্রিপারেশনের সাথে সাথে নেট সেটের পর কী সুবিধা অসুবিধা রয়েছে, কোন দিকে গেলে কি সুবিধা পাওয়া যায়, তার সমস্ত আপডেট কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তার জন্য গ্রুপে জয়েন করতে কেউ ভুলো না। তো আজকে এই অবধি ছিল, তোমাদেরকে পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম তোমাদের। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যার যা মন্তব্য থাকবে ভিডিও কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা দেখবো। কোনো রকম অসুবিধা হলে আমি আরেকবার ভিডিও করে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।